সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনাদের জন্য রয়েছে তারাপদ রায়ের লেখা একটি গল্প, কাঁঠাল কাঠের পিঁড়ি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, কাঁঠাল কাঠের পিঁড়ি। আমাদের গ্রামের বাড়ির সামনে দিয়ে ইউনিয়ন বোর্ডের মানে তৎকালীন পঞ্চায়েতের রাস্তাটা ছিল খুব নিচু। সেটা ছিল ইংরেজরা যাকে বলে ফেয়ার ওয়েদার রোড, অর্থাৎ ভালো আবহাওয়ায় ব্যবহার করা যায়। অন্য সময় জল কাদার জন্য যাতায়াত কঠিন, তবে বর্ষাকালে ধলেশ্বরীর জল ওই রাস্তা দিয়ে ঢুকে যেত রীতিমতো স্রোত। নৌকো চলে যেত ওই রাস্তা ধরে। তখন আমাদের গ্রাম হয়ে উঠত ভেনিস শহরের মতো। প্রত্যেক বাড়ির উঠোনে একটা করে নৌকা, এ বাড়ি ও বাড়ি যাতায়াত হতো নৌকোয়। বাজারে স্কুলে যেতে হলে নৌকো ছাড়া গতি নেই। আমাদের বাড়ির সদরে ইউনিয়ন বোর্ডের রাস্তার পাশ ঘেঁষে একটা প্রাচীন কাঁঠাল গাছ ছিল। বর্ষাকালে যখন খাল দিয়ে নৌকো চলাচল শুরু হতো, ওই কাঁঠাল গাছটার গুড়ির সঙ্গে নৌকো এসে বাঁধত। আমাদের বাড়ির সামনের অংশটুকু নামই হয়ে গিয়েছিল কাঁঠাল ঘাট, কেউ কেউ বলতো মান্ধাই ঘাট। আমাদের টাঙ্গাইল জেলার উত্তরে মধুপুরগড়ে আদিবাসী মান্ধাইদের বাস। মকাই, রাঙা আলু, কাঠ, টিয়া পাখি আর কাঁঠাল নিয়ে আসতো মান্ধাইরা আমাদের এলাকায়। এইরকমই একটা কাঁঠালের বিচি থেকে আমাদের কাঁঠাল ঘাটের গাছটা জন্মেছিল অনেক কাল আগে। সাধারণ পাহাড়ি অঞ্চলের গাছ সমতলে জন্মাতে বা বাড়তে চায় না, কিন্তু এই গাছটা জন্মেছিল এবং মহিরুহের চেহারা নিয়েছিল। খুব উঁচু নয়, কিন্তু বিশাল চওড়া। ঘন কালো পাতায় ছাওয়া গাছটিকে দেখলে মনে হতো ওর নিচে দুদণ্ড বিশ্রাম করি। বিশাল গোল গুড়ি, ডালে ডালে নানা জাতের পাখির বাসা। একসঙ্গে কাঁঠাল হতো তা অন্তত 1000 খানেক। একেবারে গাছের গোড়া থেকে গুড়ি ঘিরে ছোট ছোট খাজা কাঁঠাল। আমরা তো সারা বছরই শহরের বাড়িতে থাকতাম। গ্রামের বাড়িতে থাকতেন ঠাকুরদার বিধবা খুড়িমা। তিনি মন্দির, বিগ্রহ, জমি, জিরে ইত্যাদি প্রবল প্রতাপে দেখাশোনা করতেন। তার কথা অমান্য করার লোক আমাদের সংসারে বা আশেপাশে কেউ ছিল না। সে বছর খুব বর্ষা হয়েছিল। আমরা শহর থেকে রথের মেলায় গিয়েছিলাম, আমি, দাদা আর মা। ঠাকুরদা আমাদের নিয়ে গিয়েছিলেন। সঙ্গে সহায়িকা ছিলেন আন্নামা নামে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়া। বিধবা আমাদের বাড়িতে কাজ করতেন তিনি। সেবার রথ পড়েছিল সপ্তাহের শেষে। ঠাকুরদা ঠিক করেছিলেন আমাদের সবাইকে নিয়ে রথের মেলার পরে গ্রামের বাড়িতে রাত্রিবাস করে পরের দিন সারাদিন থেকে সন্ধেবেলা ফিরবেন। আমাদের বাড়ি থেকে রথের জায়গাটা ছিল মাইল 5-6 দূরে, আর সেখান থেকে আমাদের গ্রাম ছিল আরও 6 মাইল দূরে। রথের মেলা থেকে প্রচুর ফজলে আম, ধামা ভর্তি বিন্নি ধানের খই আর চিনির মঠ, কিছু গৃহস্থালির জিনিস, বটি, দা, বেতের ধামা এইসব কিনে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় মান্ধাই ঘাটে পৌঁছলাম। জলে টইটুম্বুর গ্রামে মান্ধাই ঘাট ও তার পিছনে মন্দির, উঠোন, বাসাবাড়ি এগুলিই যা কিছু কচ্ছপের পিঠের মতো উঁচু হয়ে রয়েছে। ঘাটে নৌকার গাদাগাদি ভিড়। আমরা পৌঁছতেই মালিকের নৌকা দেখে সবাই নিজেদের নৌকাগুলো একটু একটু সরিয়ে ঘাট পর্যন্ত আসার জায়গা করে দিল। আমরা ঠিক সময় এসেছিলাম। আমরা নামতে নামতে প্রচণ্ড বেগে ঝড় এলো। মন্দিরের চাতালে 2-1 লোক প্রসাদ খাচ্ছিল। তারা দৌড়ে ছুটে গিয়ে মন্দিরের মধ্যে আশ্রয় নিল। আমরাও তাড়াতাড়ি উঠোনটুকু পেরিয়ে আমাদের কোঠাবাড়ির বারান্দায় উঠলাম। খুড়ি ঠাকুমা লণ্ঠন হাতে দাঁড়িয়েছিলেন। ভিতরের বড় ঘরটায় ছোট্ট হ্যাজাক জ্বলছে। এ বাড়িতে একসময় একসঙ্গে 25-30 জন লোক থাকতো। বড় বড় তক্তপোষ, এক একটা 4-5 জন শুতে পারে। ঘরে ঢোকার পর মা ঠাকুরদাকে বললেন, রথের মেলার জিনিসপত্র সবই তো নৌকোয় রয়ে গেল। ঠাকুরদা বললেন, নৌকো দড়ি ছিঁড়ে যদি ভেসে না যায় তবে এই ঝড়ে কিছুই হবে না। তাছাড়া নৌকার মাঝিরা তো আছে। সাধারণত ভরা বর্ষায় কখনো তেমন ঝড় হয় না, কিন্তু আমাদের ওখানে আসা শ্রাবণে কখনো কখনো হঠাৎ প্রবল ঝড় হতো। সেদিন সেই ঝড় গভীর রাত পর্যন্ত ছিল। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটে ঝড় থামার পরে। তখনও বড় বড় ফোঁটায় বৃষ্টি থেমে থেমে পড়ছিল। রাতে মা খুড়ি ঠাকুমার সঙ্গে পাশের ঘরে শুল।
আমি, দাদা আর ঠাকুরদা বড় ঘরটায় শুলাম। তার আগে আমি আর দাদা গাছ পাকা মর্তমান কলা আর ফজলি আম দিয়ে দুধ ভাত খেয়েছি। দুধ ভাত অবশ্য আমাদের নিয়মিত নৈশ খাদ্য ছিল। অন্যেরা তাজা ইলিশ মাছের ঝোল দিয়ে খেয়েছিল। তখন ধলেশ্বরীতে প্রচুর ইলিশ। আমার মা খুব ইলিশ ভালোবাসতেন। ঠাকুরদা তো সন্ধ্যার পর প্রায় কিছুই খেতেন না, বাতাসা কিংবা হালকা দুধ খই দিয়ে খেতেন। বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাত্রে প্রচণ্ড শব্দে আর একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল। মান্ধাই ঘাটে মানুষের আর্তচিৎকার, কয়েকশো বাড়ির সমবেত কলরব, গ্রাম্য কুকুরের গর্জন। ঘটনাটা কি বুঝবার আগেই ঠাকুরদা বললে, ভূমিকম্প। একটু পরে ঘাটের মাঝি মাল্লারা কোঠা বাড়ির বারান্দায় উঠে এলো। আমরা বেরোতে গিয়ে দেখি সামনের দরজা খোলা যাচ্ছে না। পিছনের দরজা খুলে উঠোন ঘুরে বাইরে আসতে দেখি বিশাল কাঁঠাল গাছটা মুখ থুবড়ে পড়ে আছে। তাড়াতাড়ি হাত দিয়ে এনে সামনের ঘরের দরজার মুখে ডালপালাগুলো কেটে সরিয়ে দিয়ে বেরোনোর রাস্তা করা হলো। খুড়ি ঠাকুমা কিন্তু নির্বিকার। মার কাছে শুনেছি প্রথম শব্দটা হওয়ার পরে তিনি নির্বিকারভাবে মালা জাপা শুরু করেন অত্যন্ত দ্রুত গতিতে এবং মাকে ইশারায় তার পাশে বসে থাকতে বলেন। গ্রাম শুধু লোক ওই গভীর রাত্রে ভিড় করে দেখতে এলো এই সাংঘাতিক কাণ্ড। মান্ধাই ঘাট থেকে আস্তে আস্তে নৌকোগুলো অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হলো। একটা নৌকারও কোনো ক্ষতি হয়নি, কারণ গাছটা সামনের দিকে শুকনো ঘাট আর মন্দিরের চাতালের উপর পড়েছিল। অল্পের জন্য মন্দির আর কোঠাবাড়ি বেঁচে গিয়েছে। গ্রামের সবাই বলাবলি করছিল কাঁঠাল গাছটা তারা সবাই জন্ম থেকে দেখেছে। কথাটা হয়তো পুরোপুরি সত্য নয়, কিন্তু লোকে এরকম বলতে ভালোবাসে। পরদিন লোকজন লাগিয়ে গাছের ডালপালা ছেটে পরিষ্কার করা হলো। গ্রামের লোকেরা এসে একটা দুটো করে কাঁচা কাঁঠাল নিয়ে গেল। ছাগল খুব কাঁঠাল পাতা খেতে ভালোবাসে। এই বর্ষার মধ্যে বেলা হতে না হতে কোথা থেকে 2-3টে ছাগলও চলে এলো কাঁঠাল পাতা খাওয়ার জন্যে। শেষ রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে। ঠাকুরদা আমাকে আর দাদাকে নিয়ে একটা ডিঙিতে করে গ্রামের কিনারা গিয়ে মাঝিদের কাছ থেকে বড় বড় কয়েকটা ইলিশ মাছ কিনে আনলেন। সেদিন দুপুরেও ইলিশ মাছ। ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের গাদা ভাজা, হালকা সর্ষে দিয়ে ভাপা ইলিশ মাছের পেটি, ইলিশ পাতুরি, ইলিশ মাছের ঝোল ভাত, শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের লেজার টক। পরদিন ঠাকুরদার কাছারি খোলা, সুতরাং সন্ধেবেলা রওনা হতেই হলো। আমরাও সঙ্গে ফিরলাম। তবে আসার আগে একটা ব্যাপার ঘটল। খুড়ি ঠাকুমা একটা গণ্ডগোল পাকালেন। এরকম অবশ্যই তিনি প্রায়ই করতেন। তিনি ঠাকুরদাকে বললেন, ফলবান প্রাচীন বৃক্ষ সমূলে বাস্তবিটায় উৎপাটিত হয়েছে, একটা শান্তি সস্তায়ন করতেই হবে, না হলে গৃহস্থের অমঙ্গল হবে। খুড়ি ঠাকুমা পণ্ডিত বংশের কন্যা। তাকে 2-1বার মৃদু প্রতিবাদ করার পর ঠাকুরদা অবশেষে রাজি হলেন। ঠিক হলো আশ্বিন মাসে পুজোর আগে আগে তিনি বাড়ির সবাইকে নিয়ে আসবেন। শান্তি সস্তায়নের আচার আয়োজন, পুরোহিত এসব যেন ঠিক করা থাকে। আমাদের শেষস্থান নায়েব মশাইকে ডেকে ঠাকুরদার টাকা পয়সার কথা বলে দিলেন। আর এটাও ঠিক হলো ভাদ্রের শেষে গ্রামের হাটে ঢোল শহরত করে এই কাঁঠাল গাছটা নিলামে বেচা হবে। এটা দেবোত্তর সম্পত্তি, সব আইন মেনে চলতে হবে। ঠাকুরদাই আশ্বিন মাসে শান্তি সস্তায়নের সময় এসে মন্দির চাতালে নিলাম ডাকাবেন। আমরা সেদিন সন্ধ্যার মধ্যে শহরের বাড়িতে পৌঁছে গেলাম। আমি আর দাদা ফিরে আসার পর প্রত্যহই দিন গুনতে লাগলাম শান্তি সস্তায়ন, নিলাম এসব দেখার জন্যে। সেপ্টেম্বরের শেষে 1 সপ্তাহ ধরে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা। তার কয়েকদিন পর মহালয়া। মহালয়ার সময় আমরা বাড়ি শুধু সবাই চলে আসলাম গ্রামের বাড়িতে। এবার আর নৌকায় করে যাওয়া যাবে না, মান্ধাই ঘাট গাছ চাপা পড়ে আছে। তাছাড়া রাস্তা থেকে জল নেমে গিয়েছে। এবার বাবা ঠাকুমা সবাই সঙ্গে। তাছাড়া কাজের লোক, রান্নার লোক, 4টে ঘোড়ার গাড়ি করে আমরা চারাবাড়ি ঘাটে গিয়ে সেখান থেকে আমরা ছেলেরা পায়ে হেঁটে আর মা ও ঠাকুমা আর আমাদের আন্নামা একটা পালকিতে করে বাড়িতে পৌঁছলো। আমাদের বাড়িতে অবশ্য দুর্গাপুজো হতো না, মহালয়া বিশেষভাবে কিছু হয় না। তবে বাড়িতে পৌঁছে দেখলাম সেখানে এলাহি কাণ্ড চলছে।
মানধাই কাঁঠাল গাছে পারলৌকিক ক্রিয়া, শান্তি সস্তায়ন, এইসব নিয়ে। পরদিন থেকে দেবীপক্ষ শুরু হবে। দেবীপক্ষের প্রথম দিনই মানধাই কাঁঠালে আত্মার শান্তির জন্য যথাযথ শেষ কৃত্যাদি করা হবে। কাঁঠালের আত্মা কথাটায় বাবা ও ঠাকুরদা দুজনেই কেমন ঘাবড়িয়ে গেলেন, কিন্তু খুড়ি ঠাকুমা সাধারণ লোক ছিলেন না, তার নির্দেশ অমান্য করার সাহস কারণ নেই। একটা প্রশ্ন উঠেছিল মানধাই কাঁঠাল গাছটার বয়স নিয়ে। প্রশ্নটা জরুরি, কারণ যত বয়স হয়েছিল তত পোয়া কাঁচা দুধ ওই গাছের গোড়ায় দিতে হবে। গ্রামের কোনো লোক গাছটির সঠিক বয়স বলতে পারেনি। তাদের এক কথা, জন্মস্তক দেখছি। অবশেষে অশীতি পর হাজী শামসুদ্দিন বললেন, ওই মানধাই ঘাটে আগে একটা বাদাম গাছ ছিল। ছোটবেলায় ওই গাছের নিচে অনেক হাডুডু খেলেছেন। তার কথা মান্য করে ধরে নেওয়া হলো গাছটির বয়স 70। তার মানে 70 পোয়া বা 1750 দুধ এখনকার 16 লিটার সেই গাছের ভাঙা গুঁড়িতে ঢালা হলো। পরদিন শান্তি সস্তায়ন মিটতে বেলা 3টে হয়ে গেল। বোটা শুদ্ধ বেগুন ভাজা, বড় বোয়াল মাছের লাল ঝোল, খেসারির ডাল আর লাল চাল দিয়ে খিচুড়ি। শেষ পাতে পোড়া বাড়ি থেকে নিয়ে আসা ছোট্ট মৌচাকের মতো একটা করে চমচম দিয়ে মন্দিরের চাতাল কাঙালি ভোজন হলো। সেই কাঙালি ভোজনে এক প্রান্তে লুকিয়ে চুরিয়ে আমি আর দাদাও সব কিছু খেয়েছিলাম। এখনও বলি, সে ছিল অমৃত। দেশে বিদেশে, চীনে, মোগলাই, জাপানি, ইংলিশ, ফরাসি, কত রকম হোটেল রেস্তোরাঁয় কত রকম অখাদ্য কুখাদ্য সুখাদ্য খেলাম। জীবন্ত কেঁচো থেকে উট পাখির ডিমের অমলেট। কিন্তু মানধাই কাঁঠালের শ্রাদ্ধের সেই ভোজ, তার স্বাদ এই জীবনে ভোলা যাবে না। বিকেল 5টা নাগাদ নিলাম ডাকা শুরু হলো। কাঁঠাল গাছের কাঠ, বিশেষ করে প্রাচীন গাছের, অতি মূল্যবান। খাট, পালঙ্ক, দরজা, জানলা, নৌকো, সাঁকো সব কিছুতেই এর ব্যবহার। অত্যন্ত শক্ত কাঠ, টেকসইও বটে। হাটে ঘোষণা করা হয়েছিল বলে নিলামের সময় বেশ ভিড় হয়েছিল। বলা বাহুল্য, এরা সবাই কিনতে আসেনি, তারা নিলামের মজা দেখতে এসেছিল। নিলাম পরিচালনা করেছিলেন ঠাকুরদা নিজে। বাবার সহায়ক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওখানকার গোমস্তাবাবু এ ধরনের কাজে অভিজ্ঞ বলে ঠাকুরদা তারই সাহায্য নিলেন। আমরা বাড়ির সবাই মন্দিরের বারান্দায় বসে নিলামের মজা দেখছিলাম। অত বড় কাঁঠাল গাছটির সর্বনিম্ন ডাক ধরা হয়েছিল 10 টাকা। সেখান থেকে ডাক শুরু। শেষ পর্যন্ত 27 না 28 টাকায় নদীর ওপারের এক ধনী কাঠমিস্ত্রি গাছটি কিনে নেয়। ওদের ছিল তক্তপোষ বানিয়ে নৌকোয় করে নদীর ধারে ধারে গিয়ে গ্রামের ঘাটের কাছে কয়েকটা তক্তপোষ নামিয়ে বিক্রি করা। তারা লোকজন সঙ্গে করে এনেছিল। দাম মিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কুড়ুল দিয়ে গাছের গোড়া থেকে কেটে উপরের দিকে ডালপালাগুলো ছেটে রেখে দিল। ঠাকুরদাকে বলল, আমাদের লোক পাহারায় থাকবে। 2-1 দিন পরে মানধাই ঘাটে একটা করাত কল বসিয়ে কাঠ চেরাই করে তারপর নৌকোয় করে কারখানায় নিয়ে যাব। কোনো আপত্তি নেই। ঠাকুরদা বললেন, মানধাই ঘাট তো খালিই পড়ে আছে, শুধু যাওয়ার সময় ঘাটটা পরিষ্কার করে দিয়ে যাবে। আমরা তো শহরের বাড়িতে চলে এলাম। যথাসময় কাঠমিস্ত্রিরা কাঠ চেরাই করে নিয়ে গিয়েছিল। বড়দিনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে দেখছি, সেই যেখানে মানধাই কাঁঠাল গাছটি ছিল সেই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা। তবে গাছের গুড়ি যেখানে কেটেছিল সেখানে ছোট ছোট কচি কাঁঠাল পাতা গজিয়েছে। একসময় খুড়ি ঠাকুমার মাথায় একটা খেয়াল চাপে, গাছের গুড়িতে শিকড়ের উপরে বেশ আঙুল 2-3 কাঠ রয়েছে, যেটা কাঠমিস্ত্রিরা নিয়ে যায়নি। খুড়ি ঠাকুমার মাথায় খেয়াল চাপলো, এই কাঠের চাকাটা বের করে চৌকো আর কেটে একটা বিশাল পিঁড়ি বানাবে, যে পিঁড়িতে বসে খোকন আর ছোট খোকন অর্থাৎ আমি আর দাদা পাশাপাশি খেতে পারবো। খুড়ি ঠাকুমার হাতে বেশ কিছু নিজের টাকা সবসময় থাকতো। সেটা তার বাপের বাড়ির টাকা। সেখানে একটা আমবন তার বাবা বিধবা মেয়ের নামে লিখে দিয়েছিলেন। প্রত্যেক বছর পুজোর সময় সেই আম বিক্রির টাকা তার কাছে পৌঁছতো। সে টাকা সবটাই তিনি জমাতেন, আর আমাদের বাড়ির টাকা খুব টিপে টিপে খরচ করে সবসময় তার হাতে কিছু থাকতো। শেষ পর্যন্ত অবশ্য খামখেয়ালি করে প্রায় সবসময় এই সমস্ত টাকা উজাড় করে দিতেন। মানধাই কাঁঠালের কাঠ দিয়ে পিঁড়ি বানানোর বুদ্ধি খুড়ি ঠাকুমার মাথায় খেলে যাওয়ার পরে তিনি ছুতোর মিস্ত্রি আনালেন।
তারা চৌকো ছিমছাম করে পিঁড়িটাকে দাঁড় করালো। সে এক বিশাল ব্যাপার, 3 ফুট বাই 2.5 ফুট, দেখলে মনে হয় ঘরের ছাদ। এরপর খুড়ি ঠাকুমা নিজে গিয়ে কাকবাড়িতে সূত্রধর পাড়ায় পিঁড়িটা নিয়ে গিয়ে একটা বিখ্যাত কাঠের কারিগরকে তার মনোমতো নির্দেশ দিলেন। 4 ধারে বর্ডার দেওয়া হবে, মাঝখানে বিরাট একটা পদ্ম ফুল, তার দুপাশে 2টো পাতা। 1 সপ্তাহের মধ্যে 2বার তদারকি করে গিয়েছেন খুড়ি ঠাকুমা। তৈরি হওয়ার পরে তিনি আবার নির্দেশ দিয়ে 2টি পাতার দুপাশে বড় খোকন আর ছোট খোকন লিখিয়ে নিয়েছিলেন। কাঠ কেটে কেটে লেখা, কাঠ কেটে কেটে ফুল পাতা বর্ডার, অসামান্য কারুকাজ। লোকগুলোর যোগ্যতা ও অভিজ্ঞতা ছিল। এক পুরুষ আগে সন্তোষের রাজবাড়ি তৈরি হওয়ার সময় তাদের নিয়ে আসা হয়েছিল। সেই থেকে আমাদের পাশের গ্রাম কাকমারিতে থেকে গিয়েছে ওরা। এরপর মহোৎসব, যাকে বলে মোৎসব, হলো মকর সংক্রান্তির দিন। আমাকে আর দাদাকে পিঁড়ির উপর পাশাপাশি বসিয়ে খুড়ি ঠাকুমা ভাই ফোঁটার মতো করে কপালে চন্দনের ফোঁটা দিলেন। প্রদীপ জ্বালিয়ে শাক বাজিয়ে আমাদের অভিষেক হলো। পিঁড়িটা আমাদের গ্রামের বাড়ি থেকে শহরের টাঙ্গাইলে বাড়িতে চলে এলো। পিঁড়িটা আমাদের গ্রামের বাড়ি থেকে শহরের টাঙ্গাইলের বাড়িতে চলে এলো। আমি আর দাদা দুজনে অবশ্য একসঙ্গে কখনোই বসিনি, তবে গয়না বড়ি আমসত্ত্ব বানাবার কাছে ওই কাঠের ফুল পাতা খুব কাজে লাগলো। ছাদে রোদ্দুরে শুকিয়ে নিলে সুন্দর ফুটে উঠত ফুল কাটা ডালের বড়ি, পাতা কাটা আমসত্ত্ব। বাংলাদেশের যুদ্ধের সময় আমাদের টাঙ্গাইলের বাড়ি লুট হলো। তখন আমরা অবশ্য কলকাতায়। বাবা মা দাদাও যুদ্ধের সময় কলকাতায় চলে এসেছিলেন। বড় বড় আলমারি খাট সব লুঠেরা নিয়ে গিয়েছিল, কিন্তু পিঁড়িটা ছাদে ছিল বলে হয়তো ওদের নজর এড়িয়ে গিয়েছিল। যুদ্ধের পর বাড়িতে ফিরে গিয়ে বাবা মা সামান্য যা কিছু পেয়েছিলেন তার মধ্যে পিঁড়িটাই মূল্যবান। দাদা পিঁড়িটা ফেরত পেয়ে এত খুশি হয়েছিল যে শোয়ার ঘর ওর মাথার কাছে পিঁড়িটা রাখত। বছর 4 পরে বাবার কাছে খুব জরুরি খবর পেয়ে আমি আমার ছেলে তাতাইকে নিয়ে টাঙ্গাইলের বাড়িতে গেলাম। দাদার শেষ অবস্থা, মৃত্যুসজ্জায়। পাগলের ছন্ন ছাড়া জীবন। 40 বছর বয়সে 80 বছরের চেহারা হয়েছে। আমাদের দেখে খুশি হলো। তাতাইকে বলল, আয়, নিজের বাড়ি ঘর জমি জমা ভালো করে চিনে নি। এগুলো অবশ্য অবান্তর কথা। এরপরে দাদা একটা পুরনো মোক্ষম রসিকতা করলো তাতাইয়ের সঙ্গে। বলল, আমার তো কিছু নেই তোকে দেওয়ার জন্য, কিন্তু তোকে একটা জিনিস দিয়ে যাব, 7 পুরুষ বসে খেতে পারবি। রসিকতাটা অনেকেই জানে, বহুকালের পুরনো। একালে অবশ্য চলে না। একালে তো সকলেই চেয়ার টেবিলে ভাত খায়। সেই যে কালে মানুষ কাঠের পিঁড়িতে বসে ভাত খেত, এই রসিকতা সেই সময়কার। এক বৃদ্ধ তার প্রত্যেক আত্মীয়কে বলেছিলেন, তোকে এমন একটা জিনিস দেব 7 পুরুষ বসে খাবে। জিনিসটা আর কিছুই নয়, পিঁড়ি। মেঝেতে বসে খাওয়ার পিঁড়ি। ঠিক মতো রাখলে 7 পুরুষ বসে খেতে পারবে। তাতাইকে গল্পটা বুঝিয়ে বলায় তাতাইও খুব হাসল। 2 দিন পরে দাদা মারা গেল। শ্রাদ্ধশ্রান্তি হয়ে যাওয়ার পর আমরা কলকাতায় ফিরলাম। আসার সময় তাতাই পিঁড়িটা সঙ্গে নিয়ে এলো। আমরা ঢাকা হয়ে এক ক্ষমতাবান বন্ধুর গাড়িতে সড়কপথে সীমান্ত পর্যন্ত এসেছিলাম। শুল্ক দফতর বা পুলিশ আটকায়নি, শুধু বনগাঁ রিক্সাওয়ালা পিঁড়িটার জন্য 5 টাকা বেশি নিয়েছিল। কলকাতার বাড়িতে পিঁড়িটা তেমন ব্যবহার হয়নি। তাতাইয়ের ঘরের বইয়ের আলমারির পাশে পিঁড়িটা কাত করে রাখা আছে। বহুদিন হয়ে গেল তাতাই বিদেশ গিয়েছে, সেও প্রায় 2 দশক হয়ে গেল। বৎসরান্তে 1-8 বার আসে, পারলে আমরাও যাই। বছর 2 আগে সে একটি ইতালি দেশীয় কন্যার পানি গ্রহণ করেছে। 2টি যমজ কন্যা হয়েছে। আমরা তাদের গিয়ে দেখে এসেছি। ফিরে আসার পর আমার 2 সুন্দরী পৌত্রী আমার শয়নের স্বপনে সবসময় অবস্থান করছে, অথচ তাদের বিহনে কেমন ফাঁকা ফাঁকা লাগে। এর মধ্যে একটা নিমন্ত্রণ পেলাম আমেরিকা থেকে। অল্পদিন আগেই সে দেশ থেকে ফিরেছি, তবু নাতনিদের টানেই বোধহয় আবার গেলাম। আমেরিকায় 2টো 32 কেজি ওজনের লাগেজ নেওয়া যায়। আমার একার আর কত লাগবে? একটা সুটকেসে আমার জামা কাপড়, কিছু খাবার দাবার, চিড়ের মুড়ির মোয়া, কড়া পাকের সন্দেশ, নাতনিদের জন্য পোশাক, এইসব নিলাম। আর দ্বিতীয় লাগেজটার জায়গায় নিলাম মানধাই পিঁড়িটা। ভেবেছিলাম বিমানবন্দরে আপত্তি করবে, কিন্তু শুল্ক বা অভিবাসন, এমনকি বিমান কোম্পানি কোনো আপত্তিই করলো না। জিনিসটা আমার সঙ্গেই প্লেনে তুলে দিল।
কিন্তু সান ফ্রান্সিসকো গিয়ে পিঁড়িটা খুঁজে পেলাম না। আমার ব্যাগ এলো, আরও সকলের জিনিসপত্র এলো, কিন্তু আমার সেই মানধাই পিঁড়ি সেটা কোথাও নেই। বিরাট বিমানবন্দর, কোথায় কাকে কি বলি। শেষে এক মেম সাহেবকে ধরে কথাটা বোঝালাম। তাকে বোঝাতে রীতিমতো কষ্ট হলো জিনিসটা ঠিক কী। সাহেব মেমরা কোনোদিন পিঁড়িতে বসেনি। তার সাদামাটা মেঝেতে বসেছে, চেয়ারে বসেছে, টুলে বসেছে, বক্সে বসেছে, সোফায় বসেছে, কিন্তু পিঁড়ির ব্যাপারটা সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। কিছু বুঝতে না পেরে মেম সাহেব আরও 2-4 জনকে সংগ্রহ করল। সবাই মিলে মান আসবার কনভেয়ার বেল্ট এমনভাবে অত বড় জিনিসটাকে খুঁজতে লাগলো যেন আলপিন খুঁজছে। কিন্তু অত তন্ন তন্ন করে খুঁজেও কিছু হলো না। আমার মানধাই পিঁড়ি সান ফ্রান্সিসকো অবধি পৌঁছয়নি, কিংবা পৌঁছলেও বিমানের পেটেই থেকে গিয়েছে। অবশেষে সবাই মিলে আমাকে সান্ত্বনা দিল, হয়তো সিঙ্গাপুরে বিমান বদলের সময় এদিক ওদিক হয়ে গিয়েছে, 2-1 দিনের মধ্যে এসে যাবে। আমি ছেলের বাড়ির ঠিকানা রেখে গেলাম এবং প্রতিদিন দুবেলা খোঁজ খবর নিতে লাগলাম। কিন্তু কাঁঠাল কাঠের পিঁড়িটা উদ্ধার হলো না। মহাশূন্যে কোথায়, কোন বিমানে, পৃথিবীর কোন দূরদেশে এক গ্রাম্য কারিগর অলঙ্কৃত মানধাই কাঁঠাল কাঠের সেই পিঁড়িটা এখন কোথায় মনে মনে ভাবি। ছেলে আর ছেলের বউকে আমার মনের দুঃখ বোঝাতে পারি না। নাতনিদের বোঝার বয়স হয়নি। ওই পিঁড়িটা যে তাদের জন্য এনেছিলাম সেটা তাদের বোঝাতে পারি না। শুধু তাতেই একদিন আনমনে জিজ্ঞেস করল, বাবা, এটা কি সেই পিঁড়িটা? আমি বললাম, হ্যাঁ। ইতিমধ্যে পুত্রবধূ এয়ারলাইন্সকে ধমকে পিঁড়িটার জন্য $75 ক্ষতিপূরণ আদায় করে এনে আমাকে দিয়েছে। টাকাটা 2 নাতনির জন্য বৌমার হাতে দিয়ে বললাম, ওদের 2টো বসবার আসন কিনে দিও। সামান্য $75 আমেরিকায় কি করে 2টো আসন হবে? কোনো পিঁড়ি জাতীয় জিনিস পাওয়া যাবে কি না? বৌমা বুদ্ধিমতী মেয়ে, সে কিছু না বলে টাকাটা রেখে দিল। আমি কিন্তু কাঠের পিঁড়িটাকে ভুলতে পারছি না। কলকাতায় ফিরে এসেছি, কখনো স্বপ্ন দেখি আমাদের সেই খুড়ি ঠাকুমার মানধাই কাঠের পিঁড়ি প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের চূড়ায় ভাসতে ভাসতে যাচ্ছে। কখনো দেখি আশ্বিন মাসের সাদা মেঘের ভেলায় চড়ে সে পিঁড়ি দিগন্তে পাড়ি দিচ্ছে। কখনো মনে হয় পিঁড়িটা একটা বিরাট সিংহ দরজা, ওই দরজার ওপাশে এলা আর লীলা, আমার 2 নাতনি খেলা করছে। সাঙ্গবীর গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন তারাপদ রায়ের লেখা একটি গল্প, কাঁঠাল কাঠের পিঁড়ি। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।